ইফতার করতে বসেছি। আম্মু গভীর মুখে বলল, ইদানিং তুমি কি নিজেকে খুব লায়ক ভাবতে শুরু করেছো? আম্মু আর ভাবি সাথে সাথে বলল, থাক না এসব, এসব নিয়ে পরে কথা বলা যাবে। আম্মু বলল, রাতে অবশ্যই তুই আমার সাথে দেখা করবি, মনে থাকে যেন। সাময়িক স্বস্তি পেলেও গলায় একরকম অস্বস্তি কাটা বিঁধেই রইল। কি অপরাধ করেছি বুঝতে পারছি না, তবে গুরুতর অপরাধ যে একটা করে ফেলেছি এটা নিশ্চিত। আম্মু শুধু শুধু কিছু করে না, বলেও না। এইটা নিপাতনে সিদ্ধ ব্যাপার। মনের মধ্যে এই খুঁতবুদ্ধি নিয়েই ইফতার করে ফেললাম। খাটে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম। দুপুরে বাঙ্গি নিয়ে একটা ট্রল পোস্ট করেছিলাম। বন্ধুদের অনেকেই সেখানে মন্তব্য করেছে। তার মধ্য থেকে কিছু মজার মন্তব্য উত্তর দিচ্ছিলাম। বড় ভাবি এসে বলল, আম্মা তোমাকে ডাকছে। ভাবিকে বললাম, ঘটনা কী ভাবি? আম্মু হঠাৎ এভাবে চটলেন কেন আমার উপর? ভাবি বলল, জানি না, তবে আম্মা যাই বলুক তুমি চুপ করে শুনবা, কোনো তর্ক করবা না। আম্মু খাটে পা তুলে কায়দা করে বিচারকের মতো বসে আছে। লক্ষণ খারাপ। আমাদের বাড়িতে মাঝে মধ্যে এমন বিচার সভা বসে। অধিকাংশ সময় আসামি থাকি আমি, মাঝে মধ্যে ভাইয়াও থাকে। যেদিন এমন বিচার সভা বসে সেদিন বাড়ির পরিস্থিতি পাল্টে যায়। আম্মু বলল, দাঁড়িয়ে থাকতে হবে না, বসো। আজ কিছু কথা বলবো, মন দিয়ে শুনবা। কথার মাঝখানে কোনো কথা বলবা না। মুখে আচ্ছা বললেও তেমন নির্ভোগ হতে পারলাম না। আম্মু শুরু করলো, তখন আমি ক্লাস 9-এ পড়ি। বড় ভাইদের মধ্যে আমি মেজো। তোর বড় মামা সবে কলেজে উঠেছে। আমাদের তখন খুবই অভাব। শুধুমাত্র অর্থনৈতিক কারণে আমাদের সব ভাই বোনদের স্কুল কলেজে যাওয়া বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। আব্বা সিজনাল ফলের ব্যবসা করত, তরমুজ, বাঙ্গি, কাঁঠাল, আম এইসব। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ। আব্বা আর বড় ভাই গঞ্জে গিয়েছে মহাজনের কাছ থেকে পাওনা টাকা আনতে। 2-3 চালান বাঙ্গি দিয়েছে মহাজনের মোকামে, কিন্তু সে এখন টাকা নিয়ে ভীষণ গড়িমসি করছে। বাগেরহাট সদরে ছিল সেই মহাজনের আড়ত। নৌকা করে যেতে হতো। একদিকে দেপাড়া অঞ্চলের কৃষকদের থেকে বাঙ্গি এনেছে বাকিতে। তারা রোজ বাড়ি এসে টাকার তাগিদ দিচ্ছে। আব্বা বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করলো তাদের থেকে আনা বাঙ্গি মহাজনের আড়তে দিয়েই এসেছে। মহাজন টাকা দিলেই তাদের টাকা পরিশোধ করতে হবে। কিন্তু তারা নাছোড়বান্দা। তারা কোনো মহাজন ফাহাজন চেনে না। তারা তো নানাকে বাঙ্গি দিয়েছে, তার কাছ থেকে টাকা নিবে এবং ওই দিনই টাকা লাগবে। টাকা না নিয়ে তারা উঠান থেকে এক পাও নড়বে না। কী যে বিশ্রী একটা পরিস্থিতি। পরে গ্রামের মাতব্বরদের মধ্যস্থতায় তারা 2 দিনের সময় দিল আব্বাকে। সকালে মা শুধু পানির নাস্তা রান্না করে আমাদের খেতে দিল। আমরা একটু বড় ছিলাম, সংসারের পরিস্থিতি বুঝতাম। তোর নীনা খালা ছিল সবার ছোট। সংসারে এই জটিলতার সাথে অপরিচিত ছিল সে। এসব পানির নাস্তা খেতে চাইতো না। সাম্প্রতি আব্বার ব্যবসার টাকা আটকে যাওয়ায় পানির নাস্তা অনিয়মিত হয়ে উঠল আমাদের পরিবারে। কারণ আগে থেকেই আব্বা নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। মাঝে মধ্যেই তরমুজ ভাঙ্গি খেয়েই থাকতে হতো আমাদের। মহাজন টাকা নিয়ে খুব টালবাহানা শুরু করে দিয়েছে। এদিকে গড়ে চাল নেই। 5-5টা ছেলে মেয়ে প্রায়ই অনাহারে থাকতো। অন্যদিকে পাওনাদার কৃষকদের ক্রমাগত চাপ আব্বা আর কোনোভাবেই নিতে পারছিল না। হঠাৎ এক দুপুরে আব্বা মহাজনের মাথা তরমুজ বাঙ্গির পরিমাপ করার বাটখারা দিয়ে থেতলে দিয়ে জেলে গেলেন। বড় ভাই বাড়ি এসে এই খবর দিলে মা কেমন যেন পাথর হয়ে গেল। মা পরদিন বড় ভাই আর আমাকে মামাবাড়ি পাঠিয়েছিল সংসারে বিস্তারিত হালচাল লেখা একটা চিঠি দিয়ে। মামাদেরকে লিখেছিল যে করেই হোক কিছু টাকা আমাদের সাথে যেন তারা পাঠায় এবং আব্বার জামিনের ব্যাপারে একটু চেষ্টা চরিত্র করে। কিন্তু সেদিন মামারা 1 টাকা দিয়েও সহযোগিতা করেনি। শুধু মামারাই না, পরিচিত সবাই সেদিন মুখ ফুরিয়ে নিয়েছিল। কারণটা খুব পরিষ্কার, এমন অসহায় একটা পরিবারের জন্য পয়সা খরচ করলে তা আর কোনো দিন ফেরত আসবে না। আমি আর তোর সেজো খালা ছিলাম বয়সে কিছুটা বড়। তাদের কাছে সাহায্যের জন্য হাত পেতেছিলাম। তাদের ভিতরে হিংস্র রূপ দেখেছিলাম। পরবর্তীতে আব্বা মামাদের অনেক সহযোগিতা করেছিল। মা কখনোই দিতে চাইতো না, আব্বা দিত। বলতো বিপদে ওরা পাশে দাঁড়ায়নি, আমরাও যদি ওদের দেখানো পথে হাঁটি তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? কিন্তু মা তার ভাইদের সাথে আর কোনো দিন সহজ স্বাভাবিক সম্পর্কে যায়নি। ভাইরা মারা গেলেও মা আর কোনো দিন বাপের বিটায় পা দেয়নি।
আমাদের এক চিলতে জায়গা ছিল খালপাড়ে, সেখানে বাঙ্গি লাগিয়েছিল আব্বা। আমরা ভাই বোনেরা রোজ বিকেলে খাল থেকে পানি তুলে সেই গাছে দিতাম, নিয়মিত পরিচর্যা করতাম। মা বাধ্য হয়ে সেই জমি গ্রামের মাতব্বরের কাছে বন্ধক রাখলো পাওনাদারের পাওনা মেটাতে। নিজের বিয়ের শেষ স্মৃতিটুকু গলার একটা পদ্মহার বিক্রি করে বাবার জামিনের ব্যবস্থা করলো মা। আব্বা একদিন বিকেলে ছাড়া পেল। সেই রাতে আব্বাকে নিয়ে আমরা উঠানে পাটি পেতে বসলাম। দীর্ঘ রাত পর্যন্ত আব্বা জেলখানার গল্প শুনলাম। খাবার সময় গড়িয়ে গেলেও সে রাতে মা কোনো খাবার দিতে পারেনি আমাদের। পরিশেষে অনেক রাতে মা একটা বাঙ্গি কেটে আমাদের সবার সামনে দিল। সবাই অনিচ্ছা সত্ত্বেও খেলাম। শুধু তোর ছোটো খালা তুমুল বায়না ধরল। সে বলল, গত কয়েকদিন শুধু বাঙ্গি খাচ্ছি, সে আর এইসব খাবে না, ভাত খাবে। আব্বা যেন তাকে ওই রাতেই গরম ভাতের ব্যবস্থা করে দেয়। মা তাকে বলল বাঙ্গি খেতে, পরদিন ভাতের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু সে এক কথার মানুষ, ভাতই খাবে, বাঙ্গি কিছুতেই খাবে না। প্রতিদিনই তাকে ভাত দেয়া হবে বলা হলেও ঘুরে ফিরে খাবার সময় শুধু বাঙ্গি দেওয়া হয়। এক পর্যায়ে মা পিড়ি দিয়ে নিনার কপালে একটা বাড়ি দেয়। আব্বা নিনাকে কোলে তুলে খুব ছোটাছুটি করে। আমি আর তোর বড় মামা জারমুনির পাতার রস নীলার মাথায় চেপে ধরি। নীলা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। আব্বা ঘুমন্ত নিনার কপালে চুমু দিয়ে বলতে থাকে, আমার এই জেদি মেয়েটা একদিন অনেক টাকা পয়সার মালিক হবে, তার ঘরের ভাত হাজার হাজার মানুষ খাবে, তবুও ভাতের কোনো কমতি হবে না। এই বলে আব্বা শিশুদের মতো কাঁদেন অনেকক্ষণ। আমরা সব ভাই বোন তাকে জড়িয়ে বসে রইলাম উঠানে। তোর ছোটো খালা এখন গুলশানের শ্রেষ্ঠ ধনীদের একজন। মোহাম্মদপুরে সে তোর নানা নানির নামে 2টা এতিমখানা চালায়। আব্বার কথা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। মানুষটা আমাদের ভাই বোনদের এমন সুখ দেখে যেতে পারেনি। আব্বা পরদিন বড় ভাইকে সাথে নিয়ে ঢাকায় চলে আসে। 2-3 দিন রিক্সা চালিয়ে চাল ডাল কিনে গামছায় বেঁধে ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়। আমরা প্রায় 1.5 থেকে 2 সপ্তাহ পর ভাতের মুখ দেখি। বড় ভাই তোর সেজো মামাকে নিয়ে পরদিনই আবার বাগেরহাট থেকে ঢাকা চলে আসে। আব্বা সদরঘাটের বাদামতলায় ফলের একটা ছোট দোকান দেয়। মানুষটা ব্যবসা খুব ভালোবাসত। সাথে ছিল তোর কর্মর 2টো মামা। 3 জন মিলে 2 হাতে টাকা কামাতে লাগলো। ভাগ্য সহায় হলো তাদের। ও মাসেই কামরাঙ্গীচরে একটা ছোট বাসা ভাড়া করে আমাদের ঢাকায় নিয়ে এলো। পরে ওই জায়গায় কিনে আব্বা ফলের গোডাউন বানায়। ওটাই এখন তোর মেজো মামার বাসা। বাড়িতে আমরা 3 ভাই বোন মা 4 জন মিলে কাগজ কেটে ঠোঙা বানাতাম। আমাদের বানানো সেই ঠোঙা আমাদের আড়ত সহ আশপাশের সকল আড়তে বিক্রি হতো। এক সময় পুরো বাদামতলি ফলের আড়তে আমাদের বানানো ঠোঙা ছাড়া কোনো ঠোঙাই চলতো না। রাতারাতি আমাদের অবস্থার পরিবর্তন হতে শুরু করলো। আস্তে আস্তে আব্বা সেই দোকান বড় হলো। ঘাটে আব্বা আর ভাইয়া মিলে জায়গা কিনে পাকা আড়ত দিল। আব্বা তার ব্যবসার শেষ দিন অবধি তরমুজ বাঙ্গির ব্যবসার সাথে যুক্ত ছিল। এরপর একে একে আমাদের ভাই বোনদের বিয়ে দিল। তোর আব্বু ছিল তোর নানার বাঙ্গির আড়তের ম্যানেজার। তোর ছোটো খালার শ্বশুর ছিলেন আব্বার তরমুজ বাঙ্গির কোল্ড স্টোরের ব্যবসার অংশীদার। এই যে আমরা আজিমপুরে যে এত বড় বাসায় থাকছি, এইটা তোর নানার তরমুজ বাঙ্গির ব্যবসার পয়সা কেনা জায়গা। 5 তলা পর্যন্ত তোর নানাই করে দিয়েছিল বাঙ্গির বিক্রির টাকায়। পরবর্তীতে তোর আব্বু বিল্ডিং বানিয়েছে। এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, ফেসবুকে কাউকে যদি কেউ বাঙ্গি নিয়ে অমূলক ঠাট্টা বিদ্রূপ করে, তখন আমাদের সেই না খেয়ে থাকার দিনগুলোর কথা মনে পড়ে। 1.5-2 সপ্তাহ শুধু বাঙ্গি খেয়ে থাকার কথা মনে পড়ে। নিনার কপাল কাটার কথা মনে পড়ে। তোর সামান্য এই ঠাট্টা বিদ্রূপের কারণে একজন মানুষও যদি একটা বাঙ্গি কিনতে নিরুৎসাহিত হয়, তাহলে প্রকারান্তে একজন কৃষকের বিক্রি কমে যাবে। হয়তো তার ঘরেও একটা ছোট্ট নিনা আছে। সে তার বাঙ্গি বিক্রেতা বাবার পথ চেয়ে রাতে উঠানে বসে থাকে। বা বাঙ্গি বেচে চাল কিনে বাড়ি ফিরবে। সেই চাল রান্না হবে, সবাই মিলে আনন্দে করে ভাত খাবে। বাঙ্গি খেতে খেতে সে বড্ড ক্লান্ত। শিক্ষিত মানুষরা নিনাদের কপাল কাটার কারণ কেন হবে? তারা তো দেশের হাজারো কপাল কাটা নিনার কপাল জোড়া লাগাবে। মাথা উঁচু করে দেখলাম চোখের পানিতে আমার ট্রাউজার আর টি শার্ট ভিজে জব জব হয়ে গেছে। আব্বা চোখ মুছছে।
ভাবি বারবার কেঁপে কেঁপে উঠছে, কান্নায় তার চোখ ভেজা। দরজার বাইরে ভাইয়াও কাঁদছে। একটা ছোট্ট তরমুজ ভাঙ্গির সাথেও যে এতগুলো হৃদয় ছোঁয়া ব্যাপার জড়িয়ে থাকতে পারে তা কখনোই কল্পনা করতে পারিনি। সিদ্ধান্ত নিলাম বাকি জীবনে আর কোনো দিন ফল ফ্রুটস নিয়ে এভাবে বেহুদা ঠাট্টা তামাশা করব না। সমাপ্ত।